রবীন্দ্রনাথ নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আপামর বাঙালির হৃদয়ে উদ্ভাসিত হয়ে ওঠে এক অতি মহামানবীয় ব্যক্তিত্বের চিরজাজ্জল্যমান বাংময় সুমহান উপস্থিতি। কিন্তু তিনি কি শুধুই বাঙালির, শুধুই ভারতের? উত্তরটা আমাদের সবার জানা। দেশকাল সীমানার কোনো গণ্ডিতেই তাকে আবদ্ধ করা যায় না। তিনি সমগ্র বিশ্বের, তার উপস্থিতি সর্বত্র। যদিও তিনি নিজে বলেছেন, আমার কবিতা হলেও বহু পথগামী, হয় নাই তা সর্বত্রগামী। তিনি শুধু কবি সার্বভৌম নন, বা সাহিত্যের বহুমুখী ধারায় অতুলনীয় সৃষ্টি সম্ভারের সৃষ্টিকর্তা হিসেবেই পূজিত নন। তিনি আক্ষরিক অর্থেই এক ভীষণ রকমের ব্যতিক্রমী। তিনি আমাদের পরম ও চূড়ান্ত আশ্রয়। ব্যক্তি তথা সমাজ জীবনের যে কোনো সংকট ঘন মুহূর্তে আমরা অবলম্বন করি তাকে, আশ্রয় খুঁজি তার দর্শনে। অচেনা অজানা পথে আলোর পথযাত্রী হই তারই লেখনী নিঃসৃত ও নির্দেশিত পথে। তিনি আমাদের প্রাণের সম্পদ, তিনি আমাদের অহংকার। প্রকৃতি, প্রেম, পূজা, স্বাদেশিকতা, বিশ্ব মানবতা বা সাম্প্রদায়িক সম্প্রীতির মঞ্চ, সর্বত্র তার অবাধ বিচরণ। বিশ্ব মানবতার চরম সংকটে মানবতার জয়ধ্বজা ঊর্ধ্বে তুলে ধরার সংগ্রামে তিনি থেকেছেন সদা সক্রিয়। অনুপ্রাণিত করেছেন সংগ্রামী জনগণ সহ সংগ্রামের বহমান ধারাকে। আর তাই অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই তার 159তম জন্মবার্ষিকীতে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই তার সেই বিশ্ব মানবতাবোধের দর্শন উৎসারিত অমূল্য রচনাবলীর রত্নভাণ্ডার থেকে। রবীন্দ্রনাথের ভাষায় মানব সমাজের সর্বপ্রধান তত্ত্ব মানুষের ঐক্য। সভ্যতার অর্থই হচ্ছে একত্র হওয়ার অনুশীলন। কিন্তু একথা অনস্বীকার্য যে বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় উন্নতি সভ্যতাকে প্রগতির পথে বহু এগিয়ে দিলেও মানুষের মনোজগতের অন্ধতামাশা দূর হয়নি। অতীতের মতো আজও পৃথিবীর নানা প্রান্তে স্বার্থান্ধ যুদ্ধ, লোলুপতা, সামাজিক বৈষম্য, ধর্মীয় বিভাজন মানুষের ঐক্যের কর্ম পরিপন্থী হয়ে উঠেছে। রবীন্দ্রনাথই বলেছেন, মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভাবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ বলে মনে করি। তার এই মনোভাব তিনি আরও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন সভ্যতার সংকট অভিভাষণে, যেখানে তিনি বলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার।
যেথায় বাহু পসারো সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। দেশ তথা পৃথিবীর নানা প্রান্তে ফাঁসিবাদ ও যুদ্ধের বিপদ যখনই মানবতাকে করেছে বিপন্ন, তখনই গর্জে উঠেছে বিশ্বনাগরিক কবির উদাত্ত কণ্ঠ। তার সৃজনশীল বহুবচনায় তিনি যুদ্ধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা, ধিক্কার ও অভিসম্পাত জানিয়ে তার ধ্বংস কামনা করেছেন এবং গেয়েছেন বিশ্ব মানবতার জয়গান। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার বহু আগে থেকেই তিনি ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন। ফ্যাসিস্টদের নগ্ন আক্রমণ ও আগ্রাসনকে ধিক্কার জানিয়ে তিনি রচনা করেছেন একের পর এক কবিতা। ইতালির আবিসিনিয়া আক্রমণের খবরে বিচলিত কবির হৃদয়ে সৃষ্টি করেন বিখ্যাত আফ্রিকা কবিতাটি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নৌক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল,
ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আবিসিনিয়া যুদ্ধ চলাকালীন স্পেনে ফ্যাসিস্টদের আক্রমণ এবং তার কিছুকাল পরেই জাপানের চীন আক্রমণ, এই পৈশাচিক তাণ্ডব লীলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি রচনা করেন দুটি অবিস্মরণীয় কবিতা, যার প্রথমটিতে ধ্বনিত হয় কবির কণ্ঠে প্রত্যক্ষ সংগ্রামের আহ্বান। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। দ্বিতীয়টিতে কবির ঐকান্তিক প্রার্থনা। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে। কণ্ঠে মোড়ানো বজ্রবাণী, শিশুঘাতী নারীঘাতী। কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। নৃত্যকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃৎস্পন্দনে। রুদ্ধকণ্ড ভয়ার্ত এই শৃঙ্খলিত যুগ যবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্যকালে। ফ্যাসিস্ট আগ্রাসন ও নগ্ন বর্বর আক্রমণ সত্ত্বেও ইঙ্গো ফরাসি জোট ও লিগ অফ নেশনসের পাণ্ডাদের ঔদাসীন্য ও নির্লিপ্ত নিষ্ক্রিয়তাকে তীব্র বঙ্গবিদ্রূপে আক্রমণ করে কবির লেখনী বলে ওঠে। দেখিলাম একালের আত্মঘাতী মূঢ় উন্মত্ততা, দেখিনু সর্বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রূপ। একদিকে স্পর্ধিত ক্রূরতা, মত্ততার নির্লজ্জ হুঙ্কার, অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ। বক্ষে আলিঙ্গিয়া ধরি কৃপণের সতর্ক অবলম্বন, সন্ত্রস্ত প্রাণীর মতো খানিক গর্জনন্তে ক্ষীণস্বরে তখনই জানায় নিরাপদ নীরব নম্রতা। রাষ্ট্রপতি যত আছে পৌর প্রতাপের, মন্ত্রিসভাতলে আদেশ নির্দেশ রেখেছে নিষ্পিষ্ট করি রুদ্ধ ওষ্ঠ, অধরে চাপে সংশয়। এর অনতিকাল পরেই বিশ্ব পরিস্থিতির ক্রমাবনতি ঘটতে থাকে। হিটলার অস্ট্রিয়া দখলের পর সুদেনতেন নিয়ে চেকোস্লোভাকিয়ার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করেন। হিটলার মুসোলিনির তখন গভীর সখ্যতা। এরই মধ্যে স্পেন ও চীনের রণাঙ্গন থেকে একটার পর একটা বিপর্যয় সংবাদ আসতে থাকে। এই সময়েই কবি তাঁর জন্মদিনে ফ্যাসিস্টদের এই বিশ্বগ্রাসী বিভৎস পৈশাচিকতার বিরুদ্ধে তীব্র ঘৃণা জানিয়ে রচনা করেন জন্মদিন শীর্ষক কবিতাটি, যেখানে কবিকণ্ঠে ধ্বনিত হয় ক্ষুব্ধ যারা, লুব্ধ যারা, মাংসগন্ধ মুগ্ধ যারা, একান্ত আত্মার দৃষ্টিহারা শ্মশানের প্রান্তচর, আবর্জনা কুণ্ড তব ঘেরি, বিভৎস চিৎকারে তারা রাত্রিদিন করে ফেরাফেরি, নির্লজ্জ হিংসায় করে হানাহানি, শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার, দিকে দিকে উঠে বাজি। সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই নাটকীয় রূপ কবিকে ক্ষুব্ধ, বাকরুদ্ধ ও ভয়ঙ্কর অস্থির করে তোলে। ফ্রান্সের পতনের খবর পেয়ে তিনি আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টকে এক তার বার্তায় আমেরিকার হস্তক্ষেপের অনুরোধ জানান। এই সময় কবির হৃদয়ের অবস্থা উপলব্ধি করা যায় অমিয়বাবুকে লেখা এক চিঠিতে, যেখানে তিনি লেখেন, ডারউইন বলেছিলেন বানরের অভিব্যক্তি মানুষ, কিন্তু মানুষের অভিব্যক্তি এ কোন জানোয়ার? হিংসায়ুন্মত্ত পৃথিবী নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ।
জটিল বন্ধ হিংসায় উন্মত্ত পৃথিবী নূতন তব জন্ম লাগে কাতর যত প্রাণী করো ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী বিকশিত করো প্রেম পদ চিরমধু নিঃসন্দ শান্ত হে মুক্ত হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য এসো দান বীরদাও ত্যাগ কঠিন দীক্ষা মহাভিক্ষুলাও সবার অহংকার ভিক্ষা লোক লোক ভুলুক শোক খণ্ডন কর মোহ উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ প্রাণ লোভুক সকল ভুবন নয়ন লোভুক অন্ধ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত বিষয় বিষবিকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত দেশ দেশ পরিল তিলক রক্ত কলুষ গ্লানি তব মঙ্গল শঙ্খ আনো তব দক্ষিণ পানি তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য হিংসায় উন্মত্ত পৃথিবী নিত্য নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ হিংসায় উন্মত্ত পৃথিবী চেক সুদেনতেন নিয়ে ইউরোপে ঘনীভূত হয়ে ওঠা মিউনিক সংকট নিরসনে হিটলারকে তুষ্ট করার জন্য চেম্বারলেন গোডেসবার্গ ও মিউনিকে ছোটাছুটি করেও নাকি ব্যর্থ হন। অবশেষে হিটলারের সমস্ত দাবি মেনে নিয়ে স্বাক্ষরিত হয় মিউনিক চুক্তি, যা পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত বিশ্বাসঘাতকতার দলিল হিসাবে চিহ্নিত হয়ে আছে। কবি তখন শান্তিনিকেতনে। মিউনিক চুক্তি ও নাৎসি জার্মানের বিজয়োল্লাস কবিকে প্রচণ্ড ক্ষুব্ধ ও বিচলিত করে তোলে। ফ্যাসিস্ট আক্রমণে দলিত নিষ্পৃষ্ট চেকোস্লোভাকিয়ার প্রতি সংহতি জ্ঞাপন করে কবি এই সময়কালেই রচনা করেন তার প্রায়শ্চিত্ত কবিতাটি, যেখানে কবি বলেন, প্রতাপের ভোজে আপনারে যারা বলি করেছিল দান, সে দুর্বলের দলিত পিষ্ঠ প্রাণ, নরমাংসাসী করিতেছে কারাগারি, ছিন্ন করিছে নারী, তীক্ষ্ণ দশনে টানা ছেঁড়া তারি দিকে 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 যায় বেপে, রক্ত পঙ্কে ধরার অঙ্ক লেপে। অমিয় চক্রবর্তীকে লেখা এক চিঠিতে কবি লেখেন,
মানব ইতিহাসে ফ্যাসিজমের নাৎসিজমের কলঙ্ক আর সহ্য হয় না। সবচেয়ে বেদনা পাই চীনের জন্য। সহায় শূন্য চীন লড়ছে শূন্য হাতে, কেবল তার নির্ভীক বীর্য ভর করে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, দড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ঘুরব না, কান্নাকাটি ঘুরব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। মাথা তুলে রইব ভাবে, সত্য যাতাই সাথে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে, করব না ভাগের পরে করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের গুণে সরব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচনা থেকে জানা যায় 1941 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ। কবি তখন মৃত্যুশয্যায়। তবু উদ্বিগ্ন হয়ে প্রশান্ত মহলানবিশের কাছে কবি বারে বারে জানতে চাইছেন কি পরিস্থিতি রণাঙ্গনের। প্রশান্ত মহলানবিশ জানান এখনো এগিয়ে চলেছে দস্যু বাহিনী। কবি ডুবে যান নীরব বিষণ্ণতায়। অবশেষে শেষবারের মতো সংজ্ঞা এলে কবির চোখে আবার একই সেই স্বপ্ন ভেসে ওঠে। কিন্তু প্রশান্ত মহলানবিশের উত্তর এবার ভিন্ন। সোভিয়েত বাহিনী প্রতিরোধ শুরু করেছে। রবীন্দ্রনাথ উৎসাহে অধীর হয়ে ওঠেন, বলেন পারবে, দানবকে ঠেকাতে ওরাই পারবে। বাকিটা ইতিহাস। ফ্যাসিবাদের পৈশাচিকতার থেকে দুনিয়াকে মুক্ত করার লাল ফৌজের মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ইতিহাস।